জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইনশাল্লাহ আমরাই জয়ী হব বললেন মির্জা ফখরুল। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতার মৃত্যু। আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি জানালেন রওশন এরশাদ। একটি পক্ষ জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন কামরুল। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ, বাধা দিচ্ছে তথ্য প্রকাশেও বললেন নজরুল। সর্বশেষ জানিয়ে দেব লিবিয়ার বন্যায় মৃতের সংখ্যা 11,000 ছাড়ালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হবই বললেন মির্জা ফখরুল। আইনজীবীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, জনগণ আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ আমরা জয়ী হবই। এ সময় তিনি অভিযোগ করেন যে বর্তমান বিচার ব্যবস্থা সরকারের মূল নিয়ন্ত্রণে চলে গেছে। বৃহস্পতিবার দুপুর এক সেমিনারে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার যতই চেষ্টা করুক, উলট পালট বহু খাচ্ছে, বহু চেষ্টা করছে, সব দিক দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত হচ্ছে তারা এই সরকারকে দেখতে চায় না। আইনজীবীদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিয়ে সমস্ত আইনজীবীদের নিয়ে সেই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, জনগণ আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ আমরা জয়ী হবই। তিনি আর বলেন, আমরা শুধু এতটুকুই বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থা যেটা আছে সেই বিচার ব্যবস্থা তাদের মূল নিয়ন্ত্রণে চলে গেছে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্রতে আওয়ামী লীগ বিশ্বাস করেন। এর জন্য 1975 সালে তারাই কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল বলেন মির্জা ফখরুল। দেশে বর্তমান একদলীয় শাসন চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেউ কথা বলতে পারে না। আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, যখন জজ সাহেবরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, তখন আমরা সাধারণ মানুষেরা কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায় পুরোপুরি ভাবে, মানুষ কোথায় যাবে? সেজন্য আজকে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন তা হলো, আজকে যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে সেই রাষ্ট্র কাঠামোটা ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো নির্মাণ করতে হবে। এজন্য বিচার ব্যবস্থার সমস্যার সমাধানে জুডিশিয়াল কমিশন সহ গঠন সহ 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আইনজীবীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আজকে সকলে জোটবদ্ধ হতে হবে, প্রত্যেককে সোচ্চার হতে বলতে হবে, ইটস নাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি করেছ, এখন তুমি দয়া করে পত্রপাঠ বিদায় হও, জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করো। গুলশানে হোটেল লেকশোরের ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের উদ্যোগে কারেন্ট স্টাইল অব জুডিশিয়ারি টুল টু অপ্রেস দি অপোজিশন বাংলাদেশ শীর্ষক এই সেমিনার হয়। এই সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতার মৃত্যু। পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইব্রাহিম হোসেন হেলাল নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিকেল 4টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাসুরি ইউনিয়ন কালিকাপুর আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ছিলেন। দাসুরি ইউপির সদস্য মোহাম্মদ সানাউল্লাহ জানান, ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন, কিন্তু বিষয়টি সেই সময় আমলে নেননি তিনি। গত 3-4 দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীতে বাড়িতে আসেন। 15 সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তার। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ ইব্রাহিম হোসেন হেলালের শরীরে বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বিকেলে মারা যান তিনি। আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি জানালেন রওশন এরশাদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার জাতীয় সংসদের 24তম অধিবেশনের সমাপনী বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ কথা জানান। রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পূর্ব প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সব জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারা বিশ্বাস করি বলেই কখনোই নির্বাচন বয়কট করিনি। আমরা আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচন জাতীয় পার্টি অংশ নেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রওশন এরশাদ বলেন, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার জন্য খাদ্য দপ্তর অধিদপ্তরের ওএমএস ও সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের দীর্ঘ লাইন এখন সাধারণ চিত্র। এ লাইনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে মধ্যবিত্তরাও। আয় না বাড়লে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা আরো কমে যাবে, তারা আরো চাপে পড়বে। তাই এখন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি জরুরি। স্যালাইন সংকট ও জনস্বাস্থ্য বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল। ডেঙ্গু এসে সেই অবস্থা ফের প্রমাণ করেছে স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে ব্যাপারে সরকারকে আশু হস্তক্ষেপের আহ্বান করেন রওশন এরশাদ। মূল্যস্ফীতি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া আমাদের উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে দেশের মানুষের কথা বিবেচনা করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রওশন এরশাদ। একটি পক্ষ জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন কামরুল। সরকারের যাবতীয় উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে একটি পক্ষ জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ সিরাজনগর উচ্চ বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশের ধারাবাহিক উন্নয়নের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ সরকার। অন্যদিকে দেশের এই উন্নয়নকে ধারাকে যারা বন্ধ করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ, বাধা দিচ্ছে তথ্য প্রকাশেও জানালেন নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার করোনা ঠিকভাবে মোকাবেলা করতে না পারায় বহু মানুষ মারা গেছে, এখন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না। ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার কারণে প্রতিদিন মানুষের প্রাণ যাচ্ছে। এসব মৃত্যুর প্রকৃত কোনো তথ্য পত্র পত্রিকায় প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের কাছে যাওয়ার আগ্রহ এবং সক্ষমতাও তাদের নেই। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানী কাঁচা বাজারের সামনে থেকে বনানী 11 নম্বর রোড পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে এক দফা দাবি আদায়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বহু মানুষ মারা যাবে। এই দুর্নীতিবাদ সরকার তা মোকাবিলা করতে পারেনি। তারা করোনার সময় দলীয় লোকদের দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে শুধু তাদেরই লোকজন উন্নয়ন হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। লিফলেট বিতরণ কর্মসূচি পূর্ব সমাবেশে বক্তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 11,000 ছাড়ালো। স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত লিবিয়া। শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লণ্ডভণ্ড দেশটির বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এরই মধ্যে মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিবিয়ার উত্তর উপকূলীয় অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। নগরটি যেন মৃতপরি। ধ্বংসস্তূপের নিচে থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ। ঘূর্ণিঝড়ের আঘাতে বাঁধ ভেঙে যাওয়ার পর আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল। এর সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে জানা নেই কারো। রাস্তাঘাটে পড়ে আছে মরদেহ, হাসপাতালগুলো পরিণত হয়েছে মর্গে। বৃহস্পতিবার লিবিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উপকূল শহর দেরনায় মৃতের সংখ্যা বেড়ে 11,300 জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় নিখোঁজদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের সেক্রেটারি ম্যারিয়াল অ্যাড্রেস জানান, ভূমধ্যসাগরের শহরটিতে এখনো 10,100 জন মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের আগে দেরনায় মৃতের সংখ্যা 5,000 বলেছিল। এছাড়াও ড্যানিয়েলে আঘাতে দেশের বিভিন্ন স্থানে 170 জন নিহত হয়েছেন।